This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে আজকের অনুষ্ঠানের একটা অদ্ভুত বিদঘুটে নাম মমতা ও একদল বাছু। ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা প্রত্যেকেই চিনি। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের অন্যতম সেরা, এখন এই মুহূর্তে সেরা পলিটিশিয়ান। দীর্ঘদিন ধরে তার লড়াই চলছে, তাকে না চেনার কিছু নেই। কিন্তু বাছুরটাকে না, এই বাছুরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই, একদম গোড়াতেই বলছি। কিন্তু বাছুর বলে কিছু একটা গল্প আছে। আপনাদের প্রথমেই যেটা বলতে চাই যে আজ এই মুহূর্তে যে সময় আপনারা অনুষ্ঠানটা দেখছেন সেটা কিন্তু ওই যে 14-15 আগস্ট আরজিকর কাণ্ড নিয়ে রাত দখল এবং কলকাতার বিভিন্ন প্রান্তে রাত্রিবেলা মানুষ বেরিয়েছিলেন নির্যাতিতার উপর অত্যাচারের প্রতিবাদে, বা সেটাকে স্মরণ করেই বলতে পারেন, এবং দলমত নির্বিশেষে সকলেই পথে নেমেছিলেন। এবং তারপরে যে পথে নামার পর ধীরে ধীরে যে ঘটনাগুলি ঘটলো, আগে পরে যেটা হয়েছে, সঞ্জয় রায় নামক এক ব্যক্তি, যিনি তথাকথিত আরজি করে তার যাতায়াত ছিল, তিনি নাকি ওই পুলিশের কি একটা কাজ ফাজ করতেন এবং তিনি রেপ করেছেন বলে তিনি দাবি করার পর 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি স্বীকার করেন যে তিনি রেপটি করেছেন, একাই করেছেন, এবং খুনটিও তিনি একাই করেছেন। দ্যাটস অল। এবং সেটা সিআইডি, মানে আমাদের কলকাতার গোয়েন্দা দপ্তর, একেবারে রাজীব কুমার যার মাথায় উপর আছে, একেবারেই 24 ঘন্টা তার মধ্যে সমস্ত কিছু প্রমাণ করেছে। আচ্ছা, এরপরে ঘটনাগুলো কি কি ঘটলো? ঘটনাগুলো হলো যে এই নির্যাতিতাকে কাটাছেঁড়া করা হলো, তার বাবা মাকে বসিয়ে রেখে কিছু ডাক্তার যারা আন্দোলন করেছেন তারা উপস্থিত ছিলেন, তারা সব সই সাবুত করলো। সই সাবুত করার পর সেই বডি মর্গে যাওয়ার হলো এবং তারপরে সেটা পোড়াতে নিয়ে যাওয়া হলো উইথ ফুল কনসেন্ট অফ তার পেরেন্টস, নির্যাতিতার বাবা মার কনসেন্ট নিয়ে এবং ডাক্তারদের কনসেন্ট নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো, পোড়ানো হলো এবং সেখানে ডাক্তাররাও উপস্থিত ছিলেন। কোনো সমস্যা নেই, প্রত্যেকে কনসেন্ট দিয়েছেন, প্রত্যেকের সামনে কাটাছেঁড়া হওয়ার পর তারা সই সাবুতও করেছে। কিন্তু তারপরে গেমটা শুরু। গেমটা কি শুরু হলো? তার বাবা মা প্রথম বিগড়াতে শুরু করে, এবং আমি আজকে একবারে খুল্লা সমালোচনা করছি নির্যাতিতার বাবা মাকে, যে আপনারা কি সিরিয়াসলি আপনার নির্যাতিতা মেয়ের সম্মান রাখতে বিচার চাইছেন, নাকি টেলিভিশন ওয়ার্ল্ড বা মিডিয়া ওয়ার্ল্ড আপনাদের চুলকাচ্ছে, আপনারা তাতে লাফাচ্ছেন? আপনাদের এই ব্যাপারটা অত্যন্ত বাড়াবাড়ি মনে হচ্ছে। দিল্লির নির্যাতিতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি অন্তত আস্থা রেখেছিলেন কিছু মানুষের উপর, পুলিশের উপর। আপনারা কোনো কিছুর উপরই আস্থা রাখছেন না, অথচ নিয়মিত মিডিয়াতে যাচ্ছেন। মিডিয়া খুব সাংঘাতিক জিনিস, ড্রাগের থেকেও মারাত্মক। এই যে ব্রাউন সুগার খায় না, তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে মিডিয়াতে মুখ দেখানো বা মিডিয়াতে কিছু বলা। আপনারা কি আপনাদের মেয়েকে ভুলে গিয়ে এখন মিডিয়ার কেন্দ্রিক জীবন হয়ে গেছে? তাহলে তো খুব বেদনার। তা সত্ত্বেও আমি গোড়াতেই বলি, এনকে ডিজিটাল এবং আমার পক্ষ থেকে, প্রবীরবাবুর পক্ষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে, যে এই ঘটনা নিন্দনীয়। যে দোষী তার ফাঁসি হবে, একদম পরিষ্কার। কারণ আরো দুটো ঘটনা যেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যেটা দেখছিল, তাদেরকে ধরা হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে। তারপর তারা হায়ার কোর্টে যাবে কি পরের কথা, কিন্তু লোয়ার কোর্টে তাদের ফাঁসির অর্ডারটা কিন্তু হয়ে গেছে। দুটি ঘটনা। কিন্তু এটির যে কোথায় দাঁড়ালো এবং আপনাদের অতিরিক্ত মাতব্বরিতে এটা যে ঘেটে গেল তাতে বলাই বাহুল্য। কারণ এটা কিন্তু অনেক আগেই সলভ হয়ে যেত এবং সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডারটা হয়ে যেত কলকাতা হাইকোর্ট থেকেই হতো। ঘটনাটি কি দাঁড়ালো? ঘটনাটি দাঁড়ালো যে এই রাত দখল ইত্যাদি ইত্যাদি নাটক, আপ টু নাটক, কিছু ডাক্তার না, বেশ কিছু ডাক্তার যারা আরজিকর থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মী বা পড়াশোনা এখনো করছেন, তারা সব রাস্তাঘাট দখল করে মাঝে মাঝেই রাত দখল করতে আরম্ভ করে। মানে রাতে 9টার পর রাস্তা অবরোধ, আন্দোলন, কাজ বন্ধ, সমস্ত সরকারি হাসপাতালে কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মৃত্যু হলো, বেশ কিছু মানুষ ক্ষিপ্ত হলেন। তার তো ফলাফল আপনারা দেখেছেন, সেটা পরে আসছি। তো ফলে একটা অরাজক
আমি বলতে বাধ্য হচ্ছি চিকিৎসকদের কোনো কিছু দেখবার অধিকার নেই। আপনাদের একটি ছোট ঘটনা বলি, এই যে আন্দোলনের ব্যাপার না, এই যে সুদর্শন ঘোষ দস্তিদার, ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার আরজি কলের প্রাক্তনী ছিলেন। তিনি আমাদের প্রাক্তন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী আমাদের এমপি কাকলি ঘোষ দস্তিদার এবং তার পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার আমার অত্যন্ত প্রিয়। তো তাদের সঙ্গে এই বিষয়ে আমার নানা রকম আলোচনা হয়েছে। সুদর্শন দা কয়েকদিন আগে আমাদের চ্যানেলে এসেছিলেন। তা সুদর্শন দা আমাকে বলে যে তুমি জানো না যে 1973-74 তিনি যখন আরজি করের ছাত্র ছিলেন বা ওই সময়টা, তখন এরকম একটা আন্দোলন হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজের শীর্ষে যারা থাকবে তাদেরকে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হতে হবে। এবং তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল সে আন্দোলন দীর্ঘসূত্রী হয়েছিল। পরে সেটাকে কিন্তু সলিউশন করা হয়েছিল এবং এই মেডিকেল বোর্ডের এবং ইঞ্জিনিয়ারিং বোর্ডের মাথায় ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদেরই রাখা হয়েছিল। বলেছি সেটা একটা দীর্ঘসূত্রী আন্দোলন হয়েছিল, কিন্তু আমরা আন্দোলনের পাকে কিন্তু চিকিৎসাটা করেছিলাম, যেটাই ছেলেরা করেনি। সুদর্শন দাকে ধন্যবাদ জানাই। বৈদ্যনাথ তুমি এটা জানতে কিনা জানি না, কিন্তু এটা বাস্তব ঘটনা। আর যেটা হয়েছে সেটা ফাজলামি হয়েছে, নোংরামি হয়েছে, জঘন্যতা হয়েছে। একটি ছেলে ওখানে দাঁড়িয়ে থেকে ব্লিডিং হতে হতে মারা গেছে। এইসব কি নাম, কি মাহাতো, কি অনিকেত মাহাতো নাকি আরেকজন কে হালদার, কি হালদার জানি, দেবাশিস হালদার না কি হালদার, এই সমস্ত ঘোট পাকানো কিছু বাজে মাল তাদের ধান্দাবাজি এবং বদমাইশিতে এবং তার সঙ্গে বেশ কিছু চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের আমদানিতে, মানে তাদের মধ্যে ওই কি মুখার্জি, স্বাতী মুখার্জি না কি স্বস্তিকা মুখার্জি, তারপরে কি মিত্র, সে মানে জঘন্য পোশাক করে বলছে যে আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে যাই, এবং তিনি যা পোশাক করে ঘুরে বেড়ান তাতে করে মানে তিনি তো ছেলে ধরা এক ধরনের, বাচ্চা ছেলেদের মাথা খান ইত্যাদি ইত্যাদি তিনি নিজেই স্বীকার করেছেন। এইসব কিছু বজ্জাত লোকেদের পাল্লায় পড়ে জিনিসটা একেবারে জঘন্যতা হয়েছে। এবং শান্তির বাণীতে শান্তির ছেলে এবং শান্তির মেয়েরা বা শান্তিরা 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু সমস্ত কিছু প্রশাসন থেকে ইত্যাদি ইত্যাদি। আমি আবারও বলছি, নিন্দনীয় ঘটনা, এবং এই জঘন্য নিন্দনীয় ঘটনার কোনো ক্ষমা নেই। কিন্তু করেছে এখনো পর্যন্ত, আমরা বহুদিন আগে চ্যানেলে বসে বলেছি যে এটা একজনের কাজ, যেটা সিবিআই বারবার করে বলছে। তারা অনেক ছানবিন করেছে এবং অনেক কিছু করেছে, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু পায়নি। এই সঞ্জয় রায় ছাড়া কিছু পায়নি। এবং বিশেষ কয়েকটি চ্যানেল, তার মধ্যে তো একটি প্রথম শ্রেণীর বাজারি চ্যানেলটি আছেই, তারা খেয়ে না খেয়ে মমতাকে পদচ্যুত করবার জন্য যা যা করা সম্ভব, তার সঙ্গে আরো কিছু চ্যানেল বা খবরের কাগজ, তারা মানে জঘন্য নোংরামি করেছে। তাদের উস্কানিতে, তাদের স্পন্সরশিপে, তাদের দেওয়া টাকাতে এবং বেশ কিছু সো কল্ড মারওয়ারি অ্যাসোসিয়েশনের টাকাতে কিন্তু এই আন্দোলনটা হয়েছে, এবং বিভিন্ন নার্সিংহোমের টাকাতে এই আন্দোলন হয়েছে, এবং কয়েকশো কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে, এবং সেই টাকা কোথায় তার কোনো হদিশ নেই। যদি সিবিআই এর সঙ্গে ইডি তদন্তে থাকে এবং আরজিকর কাণ্ড যদি তারা রক্ষণাবেক্ষণ করেন বা তদন্ত করেন, তাহলে ডাক্তারদের অনেকেই কিন্তু হাজতে ঢুকবে এত বড় কথা বলবে। কি হলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত এটা হলো যে 13 তারিখ কিন্তু মাননীয় বিচারপতি সরাসরি, মানে মাননীয় বিচারপতি মানে যে সিবিআই কোর্টের বিচারপতি, তার কাছে তুলে ধরা হয়েছিল সঞ্জীব ঘোষ, যিনি আরজি করের প্রধান ছিলেন, এবং তার সঙ্গে মন্ডল, যিনি ওই পাইকপাড়া থানার যিনি ওসি ছিলেন, তাদের দুজনকে নিয়ে আসা হলো। কোনো কিছু প্রমাণ দিতে পারেনি সিবিআই। পরিষ্কার বার্তা দেওয়া হলো যে তাহলে এদেরকে আটকে রেখে লাভ থেকে, এদের জামিন হলো। এরপরে কি তদন্ত হবে পরে। তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা হচ্ছে তারা জামিন পাওয়ার পর আবার বাবা মা নির্যাতিতার চেঁচামেচি শুরু করলো যে এরা ভুল তথ্য হচ্ছে, ভুল কিছু হচ্ছে। আমি বলবো এই ব্যাপারে আরো ডিটেল বলবো, এবং এটা কেন বাছুর নাম দিলাম সেটাও বলবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এসে বাকি কথা বলছি, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। কি জানেন, আমরা বাংলাদেশ থেকে যখন এদেশে এলাম, আমার জন্ম অবশ্য মানিকতলা, তারপরে দাদু এই দমদম পার্ক অঞ্চলে যেখানে থেকে আমি অনুষ্ঠানটা করেছি সেখানে জমি জমা কিনে মোটামুটি আমাদের থাকার একটা বন্দোবস্ত করলেন। এবং ধীরে ধীরে আমাদের এস্টাবলিশ ফ্যামিলি প্রত্যেকেই অত্যন্ত কাজের লোক, পড়াশোনা প্রচুর করে করে হঠাৎ দাদু এবং বাবার কি খেয়াল হলো, তারা বললেন যে আমাদের একটা বাগান ছিল, বিরাট বাগান ছিল, এবং আমার বড় পিসির কাছে একটি লোক লালিত পালিত হয়েছিল, মানে 5 মাস খাটতো ইত্যাদি। তার নাম হচ্ছে শ্রীধর, মূলত উড়িষ্যার লোক, বাংলায় বিভিন্ন জায়গায় কাজ করে করে তার ভাষাটা মানে ওই অনেকটা উড়িয়া বাংলার একটা কম্বিনেশন হয়ে গেছে। সে দাদুকে বলল, দাদু সে একটা গরু কিনতে হবে, একটা গরু কিনে রেখে দিন, আপনার বাড়িতে এত লোক, তারা সব ওই গরুর দুধ খাবে। দাদু বললেন যে হ্যাঁ ঠিক আছে। আমাদের তো বিরাট জমি ছিল, তারা গরু কেনা হলো, খড় কেনা হলো, তারপর সেই গরুর আবার বাছুর হলো। তারপরে কি হতো, শ্রীধরদা প্রত্যেকদিন বালতিতে করে করে দুধ দোয়াতেন। তারপর আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের বাড়িতে কিছু দুধ দেওয়া হতো, আমরা প্রচুর তখন দুধ খেতাম। আমাদের বাড়ির গরু, বাড়ির দুধই আমরা খেতাম। তো শ্রীধরদা যখন গরুর দুধ দোয়াতো, আমার খুব তখন একটা কিউরিয়াসিটি, খুব ছোট তখন আমি গিয়ে আমি ওই শ্রীধরের কাছে গিয়ে দাঁড়াতাম। শ্রীধরদা বলতো, আরে খোকা দূরে গিয়ে দাঁড়াও, গরু কিন্তু লাইট মারবে, মানে লাথি মারবে আর কি। আমি বললাম তাই নাকি? তারপরে শ্রীধরদা একটা অদ্ভুত ভাবে গরুর দুধ দোয়াতো, এবং যখন ওই গরুর বাস থেকে দুধটা বেরোতো তখন নিজেও মুখ দিয়ে এরকম একটা শব্দ করতো, এরকম একটা শব্দ করতো। গরুর দুধ দোয়াতে 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 শেষ পর্যন্ত গরুর যখন একটা ড্রপ করছে, মানে শেষের দিকে তো দুধ শেষ হয়ে যেত, টপাস টপাস করে ড্রপ করছে। আচ্ছা, বাই দা ওয়ে, গরুর পেছনে পা দুটোকে বেঁধে রাখা হতো, কারণ গরু নাকি লাথ মারত। তো আমি শ্রীধরদাকে বলেছেন যে শ্রীধরদা তুমি গরুর পাটা কেন বেঁধে রাখো? বলে নাতি মারবে তো, নাতি মারবে, নাতি মারলে তখন কি হবে, সেই জন্য এটা গরুর পা আমি বেঁধে রাখি। তো যাই হোক, তারপরে গরুর পাটা খুলে দেওয়া হতো। তো আমি বলতাম যে শ্রীধরদা এই বাছুর দুধ খাবে না তার মা? বলে না না, বাছুর এখন বড় হয়ে গেছে, সারাদিন তার মার সঙ্গে ঘুরে বেড়ে, যখন ফাঁক পাবে একটু খেয়ে নেবে, আর যখন বড় হয়ে গেছে এখন আর কি দুধ খাবে, এখন গিয়ে ঘাস খাক। তা শ্রীধরদার সেই গরু এবং বাছুরের গল্পতে আমার কেমন জানি আজকে এই ডাক্তারি আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে বাছুর ছাড়া আর কিছু বলতে পারছি না। আই এম ভেরি সরি টু সে। আপনারা হয়তো খুব হাসছেন, কেন বলবো না বলুন তো? তাহলে ঘটনাটা কি রকম দাঁড়াচ্ছে, যে শ্রীধরদার ভূমিকা হচ্ছে গিয়ে সিবিআই এর, দেখুন ওটাও শ্রীধর এস দিয়ে নাম, এদিকে সিবিআই সি দিয়ে নাম। শ্রীধরদা তিনি যতটা পেরেছেন গরুর দুধ দুইয়েছে, তারপর তো ড্রপ ড্রপ করেছে, আর কিছু বেরোয়নি। আর বাছুর গুলো ওখানে ঘুরে বেড়াচ্ছে যে আরো কিছু পাওয়া যায় কিনা। সেগুলো হচ্ছে এই আন্দোলনকারী ডাক্তার, সিনেমা আর্টিস্ট, হ্যানারে ত্যানারে, সিপিএম এর লোকজন, তারপরে আরো যারা যারা ছিল আর কি, নকশালদের একটা গ্রুপ। এটা হচ্ছে বাছুর। এই বাছুর গুলোর খুব ইচ্ছে ছিল গরুটাকে দোয়াতে হবে, যদি কোনো রকম টেনে হিচড়ে আর একটু দুধ বের করা যায়, বের হলো না। তারপরে তারা বললো কি, বাছুর গুলো বললো, বাছুরই বলতে হবে, বাছুর গুলো বললো দাবি এক, দফা এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ওরে শান্তির ছেলে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের জন্য কেলেঙ্কারি? আরে আমারও এক আত্মীয় বেরিয়ে লম্পজম্প করেছে, এখন ঘরে ঢুকে গেছে। তো রাগ, বেদম রাগ হয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, সারা কলকাতা শহর যত বাংলা চ্যানেল আছে, আমি প্রথম গালিগালাজ শুরু করেছিলাম কিন্তু এই ডাক্তারদের। আই এম ভেরি সরি টু সে, সেদিনকে যে গালাগাল করেছিলাম ঠিক করেছিলাম বলে প্রমাণিত। আপনারা কি বলেন? প্রত্যেকে কমেন্ট বক্সে আজকে কমেন্ট লিখবে। তো এই কাণ্ড কারখানার মানে হদিশ এবং ইতিহাসের একটু ব্যাকগ্রাউন্ড বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বোকা নন। আপনারা তো জানেন রাজীব কুমার এখন সিআইডি ডিপার্টমেন্টের টপ ম্যান, মানে হি ইজ দ্য টপ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু রাজীব কুমারের বার্তা গিয়েছিল যে ম্যাডাম এর মধ্যে কিন্তু তৃণমূলের কেউ জড়িত নয় বলেই আমার ধারণা, আমার ধারণা অনুযায়ী আমি বলছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম হয়ে গেলেন যে এটা পার্টির থেকে কেউ কিছু করেনি, যা করেছে সঞ্জয় বলে ছেলেটা করেছে এবং তার শাস্তি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যিনি বলেছিলেন যে আমরা চাই, এবং অভিষেক তারপর বলেছিলেন যে আমরা চাই দোষীর শাস্তি হোক এবং ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি কথাটা বলেছে, কিন্তু ডাক্তাররা ওই সই সাবুত কাটা ছেঁড়া সমস্ত কিছু দেখেছে, দেখার পর তারা পাল্টি মেরে বদমাইশি শুরু করে। তো বাপমা বললো যে আমাদের সিবিআই এর তদন্ত চাই। তারপর একটা নতুন নাটক করলো বাপমা, মানে ওই নির্যাতিতার বাপমা, যে আমাদেরকে টাকা দিতে এসছি। কে টাকা দিতে এসছে? না, পুলিশের বড় কর্তা। যে যাই হোক, আমাদের কলকাতা পুলিশের কি বলে কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, তাকে পদচ্যুত করা হলো বা তার অন্য পদে পাঠানো হলো, যাই হোক না কেন। আমি মনে করি সেদিনকে সেটা হয়েছিল, সেটার জন্য আমার খুব খারাপ লাগছে। তার কোনো অপরাধ ছিল না, ত্রুটি বিচ্ছুতি দেরি যা হবার সে ডাক্তাররা দেখেছে। সই মেরেছে কেন? সই তো মেরেছে তারা। তো তাকে আবার স্বপদে ফিরিয়ে আনা হোক, এটা আমি আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে এই যে এতদিনের কাণ্ড কারখানা করলো, সিবিআই এর দাবি করেছিল কিন্তু এই নির্যাতিতার বাবা মা, তারা মিথ্যা কথা বলেছে। তাদেরকে ক্রস চেক করে সিবিআই জানতে পেরেছে যে টাকা পয়সার ব্যাপার। এই নির্যাতিতার মা বাবা কিন্তু সিবিআই কে একটা লাইনও বলেনি আমাদের টাকার অফার মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা পুলিশের তরফ থেকে করা হয়েছে, একটা লাইনও বলেনি। অর্থাৎ তারা মিথ্যাচার করেছেন। তারা তার মেয়ে, আমি তো আবারও বলছি, আজকে আমার নাতনি রয়েছে, আমার বাড়িতেও ছোট্ট মেয়ে রয়েছে, সুতরাং আমরা সবসময় টেনশনে থাকি যে তারা যাতে সাবধানে থাকে। কিন্তু আমাদের রাজ্যে এমন একটা পরিস্থিতিতে পৌঁছায়নি যে আমাকে সারাক্ষণ ধরে টেনশন করতে হবে। আমি মানছি এই ঘটনাটা ঘটেছে, আমার বাড়িতে ঘটলে আমিও ক্ষিপ্ত হতাম, কিন্তু ক্ষিপ্ত হয়ে মিথ্যা কথা বলবো কেন? ক্ষিপ্ত হয়ে ভুল পথে চালিত করবো কেন পুলিশকে? কি দাঁড়ালো আজকে? নির্যাতিতার মা বাবা এবং ডাক্তারদের কথা ছাড়ুন, আপনার মেয়ের কাজটি করেছে সিঙ্গল সঞ্জয় রায়, আর কেউ করেনি। আপনারা কি চাইছিলেন? যে এটা থেকে কিছু তৃণমূল নেতার নাম বেরিয়ে আসুক, মানে যেটা এই ডাক্তাররা চেয়েছিল বা সিপিএম চেয়েছে, মেনলি সিপিএম। সিপিএম তো শান্তির ছেলে নাম্বার 1। তো তারা চেয়েছিল যে এটা থেকে কোনো নেতার নাম বেরিয়ে আসুক, যদি এমনটা হয় শান্তনু সেনের নাম বেরিয়ে আসুক কিংবা কারুর নাম বেরিয়ে আসুক। তো বেরিয়ে আসলে তাদের যাতে জেল হাজত হয়। দেখুন, এই সিবিআই এর কল্যাণে আমাদের কিন্তু বহু নেতা মন্ত্রীর জেল হয়েছে, বহু কিচ্ছু প্রমাণ করা যায়নি। পার্থ চ্যাটার্জি 2 দিন বাদে বেরিয়ে আসে। তো সেই স্টাইল সিবিআই এখন পাল্টাতে হচ্ছে, ধরে আটকে রেখে দেওয়া চলবে না। দ্বিতীয় ব্যাপারটি বলছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত আদরে বলুন বা ভদ্রতায় বলুন, সিপিএম এর একটা লোকও ফাঁসেনি। সিবিআই যদি আজকে লাগানো হতো না, তাহলে চিট ফান্ড থেকে শুরু করে অনেক বড় বড় নেতা যাদের নাম উচ্চারণ করছে তারা এখনো বেঁচে আছে, সব করে জেলের মধ্যে ঢুকছে। এত বদমাইশেরা যে এরা সবসময়। আরেকটা রয়েছে উকিল ভরচাজ, মানে সেটা যে কি শান্তি, মানে ট্রিপল শান্তির ছেলে এই উকিল ভরচাজটা। তো সবগুলো আজকে জব্দ হয়েছে এবং আপনি যদি আমাকে বলেন আপনি কি খুশি, আমি বললাম খুশি অখুশির ব্যাপার না। মুখ্যমন্ত্রীর মুখটা যে পরিষ্কার রয়েছে, তার ভাবমূর্তি যে স্বচ্ছ হলো, সেটা তো সিবিআই কোর্ট থেকেই জানান দেওয়া হলো যে না, আমরা এদের দুজনে সঞ্জীব ঘোষ এবং ওই কি বলে ওই মন্ডলের আমরা আপাতত কিছু এখনো তদন্ত করে উঠতে পারিনি। আমি প্রথম এবং প্রধান কথা বলবো, আইএমএ থেকে শুরু করে যারা যারা সঞ্জীব ঘোষের ডিগ্রি কেড়ে নিয়েছেন তারা ডিগ্রি ফেরত দিন। বা আমি সঞ্জীব ঘোষকে বলছি যে আপনি পারলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অব্দি দৌড়ে আপনার নিজের ডিগ্রি ফেরত দিন, আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন। আপনি ডাক্তারের ডিগ্রিটা আপনার ফেরত পাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে যিনি পুলিশ কমিশনার ছিলেন, যদি পারেন তাকে তার শপথে ফিরিয়ে আনুন এবং মন্ডলকে মন্ডলের কাজে ফিরতে দিন। মন্ডল যাতে পুলিশের চাকরিটি ফেরত পায় তার দিকে ব্যবস্থা নিন। কেন বার্তা পরিষ্কার হয়ে গেছে যে এরা বদমাইশি করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করবার জন্য রাত জাগার এই কারবার করেছে বা রাত দখল কারা করে বলুন তো? চোরেরা রাত দখল করে আর পুলিশ তাদের ডান্ডা দিয়ে পেটায়। সুতরাং ফার্দার যদি রাস্তাঘাট অবরোধ করে রাত্রিবেলা, সে ডাক্তার হোক মুক্তার হোক যে হরিদাস পালই হোক, ডান্ডা দিয়ে যেন তাদেরকে ঘরের মধ্যে ঢোকানো হয়। আরে ভাই, আমরা ঘুমাবো না রাত্রিবেলা? চোরেরা চুরি করে, চোর ধরলে কি হয়? ডান্ডা পেটা হয়, হাজতে নিয়ে যাওয়া হয়। সুতরাং এরা যদি ফার্দার কোন রকম অবরোধ উইদাউট দ্য পারমিশন অফ ক্যালকাটা অর ওয়েস্ট বেঙ্গল পুলিশ করে থাকে, তাদের সব কটাকে হাজতে ঢুকবেন। আমরা দেখলাম যে তারা কতদূর কি করতে পারে। সব কটার মেরুদণ্ড ভেঙে চৌচির হয়ে গেছে।
এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিমত্তায় 6টা সিটই তৃণমূল পেয়েছে, যেটা টার্গেট করেছিল সিপিএম যে 6টা সিট কেড়ে নেবে, একটা কিছু করতে পারেনি, আরো তাদের ভোট কমে গেছে। মানুষের পাশে না দাঁড়িয়ে টিভিতে বাতেলা মেরে আর ওই ফেসবুকে খিস্তি কেউর করে আর সোশ্যাল নেটওয়ার্ক করে কোনোদিন দেশ দখল করা যাবে না। সিপিএম মৃত। জীবনানন্দ দাশের ভাষায় যে মৃতরা ফেরে না, সিপিএমও ফিরবে না। দেখুন না এদের কি হালটা হয়। সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ফার্দার যদি এরা রাত দখলের কারবার করে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা যেন তারা নেয়। আর এই বাছুরগুলো যে অনেক কিছু করেছে, বাছুরগুলোকে বলছি যে মায়ের আর দুধ নেই, অর্থাৎ সিবিআই এর সেই গরুতে কিন্তু আর কিছু বের করার নেই, যা হওয়ার হয়ে গেছে। যা তোরা গিয়ে এবার ঘাস খা, অনেক দুধ খেয়েছিস, এবার ঘাস খা, যেটা তোদের আসল জায়গায়, যেটা আদর জায়গা বাছুরদেরকে বলছি, যা এবার তোরা ঘাস খাওয়া শুরু কর। শেষ করছি। এবং এই 4 মাসের নাটক যে খতম হলো, এবং এই নটঙ্গী নায়িকা তো দেখছি তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কার নিচ্ছে, কিঞ্জল পুরস্কার নিচ্ছে। এদের তো এই ছিল কারবার। কেউ কেউ অ্যাডভার্টাইজ করেছে, এদেরকে দেখবেন। টালিগঞ্জে এরা যাতে মস্তানি ফিল্ম অ্যাক্টর, টালিগঞ্জে এরা যাতে মাথা চাড়া দিতে না পারে, আমি অরূপ বিশ্বাসের কাছে আবেদন করছি, স্বরূপ বিশ্বাসের কাছে আবেদন করছি যে এদেরকে দেখে নিও। কারণ এরা যেভাবে বেইজ্জত করেছে আজকে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে, তার কিন্তু একটা বদলা নেওয়া উচিত। সে বদলা কিভাবে নেবে, দ্যাট ইজ দ্য হেডেক অফ তৃণমূল কংগ্রেস। শেষ করছি। ভালো থাকবেন, আপনাদের দিন ভালো যাক। এসব ভণ্ড বাছুরদের দলে যাবেন না প্লিজ, এটুকু অনুরোধ রেখে শেষ করছি। আদাব, নমস্কার।